কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যাই হোক, আমি কোথাও যাবার আগে যেভাবে সমস্ত কাজগুলোকে একা হাতে হ্যান্ডেল করে রেখে যাই বা গুছিয়ে রেখে যাই, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। গিয়েছিলাম আজ একটু পার্লারে, আইব্রোটাকে করে এসেছি, আর আমার যে গোঁফ হয় গোঁফটাকেও আমি কিন্তু সেভ করে এসেছি। গোঁফ কেন বললাম জানেন তো? আমার মুখে প্রচুর পরিমাণে পশম হয়, তো সেটাকেই আজকে পরিষ্কার করে এসেছি। যাই হোক, চলুন, মুখটাকে আজকে অনেকটা পরিষ্কার লাগছে, আর অনেক দিন বাদে কিন্তু আজকে একটু আইব্রোটাকে করেছি, সেই জন্য বেশ ভালোই লাগছে। বিকালবেলা শুতে মানে এটা না শোয়াও ঠিক বলে না, ল্যাদ খাওয়া বলে। তো সেই একটুখানি শুয়েছিলাম আদিত্যর সঙ্গে, তারপরে উঠে ভালো করে মুখটাকে একটুখানি জল দিলাম। মুখে একটু জল না দিলে একেবারেই ফ্রেশ ভাব লাগে না। যেহেতু আমাকে চটজলদি সমস্ত কাজগুলোকে গোছাতে হবে, সেই জন্যই কিন্তু আমি একটু জল দিয়ে মুখটাকে ফ্রেশ করে তারপরেই কিন্তু আমি এখন হালকা করে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। আমাকে কিন্তু ডাক্তার কোনো রকম ক্রিম এখন লাগাতে বারণ করেছে। তার কারণ আমার মুখটাতে প্রচুর পরিমাণে দাগ হয়েছিল, সেই দাগের কারণে ডাক্তার দেখানোর পরে আমাকে বলেছে কোনো রকম কোনো ক্রিম অ্যাপ্লাই করবে না, জাস্ট যে ফেস ওয়াশটা দিয়েছি সেটা নাইট জেলটা। তারপরে কিন্তু হালকা করে একটু ময়েশ্চারাইজার ইউজ করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলা খাওয়ার পরে যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলোকে না আমি না ধুয়েই আদিত্যকে ঘুম পাড়াতে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি ছোট বাচ্চা থাকলে সমস্ত কাজ যেহেতু আমাদের ঘরের মানে গৃহবধূ বা মায়েদেরকেই করতে হয়, একা হাতে সমস্ত দিকটা আমাকে যখন সামলাতে হয়, আমি কোন দিকটা আগে করব কোনটা পরে করব আমি নিজেই বুঝে উঠতে পারি না। তখন আমি দেখলাম যে বাচ্চাটাকে যদি আমি দুপুর 2টোর মধ্যে না ঘুম পাড়াই বা 2:30টার মধ্যে না ঘুম পাড়াই, ওর উঠতে উঠতে সন্ধ্যা 6টা করে দেবে। যেহেতু আদিত্যর না ভারী একটা বাজে অভ্যাস, 2-2.5 ঘন্টা তো ওর ঘুমোতেই হবে মিনিমাম। সেই জন্য কিন্তু ওকে তাড়াতাড়ি করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। যেহেতু সন্ধ্যাবেলাতে আমি যাব একটা জায়গাতে, আপনাদেরকে তো বললামই যে কোথাও বেরানোর আগে যেভাবে কাজগুলোকে আমি গুছিয়ে রাখি সেটাই আজ আপনাদের সঙ্গে মূলত শেয়ার করছি। চটজলদি করেই কিন্তু আজকে কাজগুলোকে আমি গুছিয়েছিলাম। যাই হোক, চলুন, এদিকে বাসন-কোসনগুলোকে তো আমি ভালো করে ধুয়ে নিয়ে আমার কড়াইটাও মাজতে হবে। এখনই আবার রান্নাটাও আমাকে বসাতে হবে। ঝটপট করে সমস্ত রান্না-বান্না, ঘরের যাবতীয় কাজ, আদিত্যকে দুধ গুলিয়ে খাওয়ানো, ঘুম থেকে তোলা, ওর বাবা আসবে চা করে খাওয়া, নানানবিধ কাজ তো থাকেই আমাদের। এখনও বহু কাজ বাকি রয়েছে। বিকালবেলারও একটা ইভিনিং রুটিন আজকে মূলত শেয়ার করে দিলাম। বাইরে হালকা হালকা অন্ধকার হতে শুরু করেছে। আমাকে কিন্তু সন্ধ্যা 6:30টার মধ্যেই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হবে। তো আর এইদিকে কিন্তু আমি অলরেডি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আমরা না সাধারণ গৃহবধূরা বা আমাদের গ্রামের মানুষরা আমরা সকাল বিকেল দুবেলায় কিন্তু ঘরটাকে ঝাড় দিই। আমি যেহেতু ছোট্ট একটা রেলের কোয়ার্টারে থাকি, আমার ঘরের স্পেসটা অনেকটাই ছোট, অনেকটাই কম। আর সত্যি কথা বলতে এর মধ্যে খুব একটা জিনিসপত্র আমার কেনা হয়ে ওঠে না। আমি একটা সোফা কিনবো ভেবেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমার জায়গা নেই জন্য আমি কিনতে পারি না। এই চেয়ার দুটোই যে রাখবো কোথায় সেটাই আমি জায়গাটা খুঁজে পাই না। যাই হোক, চলুন, বেডরুম দুটোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমাদের সংসারের কিন্তু প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিনভাবে করলে সেখানেই কিন্তু আমাদের মা লক্ষ্মীর বসবাস থাকেন। আমি চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা কাজ আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবার। হয়তো সেটা সময় সাপেক্ষ হয়, কারণ অনেকটা সময় সেটাতে লাগে। তবুও আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার ঘরের কাজগুলোকে গুছিয়ে করবার। কিছুক্ষণ আগেই রসুনের খোসাগুলোকে মানে রসুন ছাড়িয়েছিলাম, তো সেই খোসাগুলোও ছিল। সেই খোসাগুলোকেও আমি এখন ভালো করে ঝাড় দিয়ে এখন ফেলে দিচ্ছি। রান্নাঘরে অনেকেই দেখি আলাদা ঝাঁটা ব্যবহার করে, আর বাকি রুমগুলোতে ঝাড় দেওয়ার জন্য আলাদা ঝাঁটা ব্যবহার করে। তবে আমাদের এরকম কোনো নিয়ম নেই। আমরা যেকোনো একটা ঝাঁটা দিয়েই কিন্তু ব্যবহার করি। এখন যেহেতু ভীষণভাবে ঠান্ডা পড়ছে, আর পায়ের নিচে আমার যে সমস্ত মোজাগুলো ছিল, একটা এখানে কৃপণতার মতন একটা কথা আপনাদেরকে বলি। আমি এবার ঠিক করেছি মানে কোনো রকম শীতের পোশাক কিনবো না, আর কিনিও নি। বিশ্বাস করুন, এটা আমার একটা চ্যালেঞ্জ নিজের কাছে নিজের। তো আমি না মোজাগুলো আমার সবই ছিঁড়ে গেছে, যার কারণে মোজাগুলো আমি আর কিনিনি। আর এত ঠান্ডা লাগে পায়ের নিচে, আমি ভেবেছি এবার একটু এই চাদর টাদর পেতে কোনো রকমে এই একটা মাস কাটিয়ে দেবো। তারপরে তো গরম চলেই আসবে, তখন তার মোজাটা আমার ব্যবহার হবে না। অযথা আমি আর কিনবো কেন? সেই জন্যই কাপড়টাকে কিন্তু আমি পাতিয়ে দিই। যেহেতু এই জায়গাটাতে আমার ছেলেকে খেলানো আর কি, ওর সঙ্গে আমার সময় কাটানো হয়। আমি তো খালি পায়ে থাকতে পারবো না, যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে।
মেঝের থেকে প্রচুর ঠান্ডাটা ওঠে, সেই জন্য কিন্তু এখানে আমি চাদরটা বিছিয়ে দিয়েছি এবং তারপরে আমি বসে গেছি বাঁধাকপিটাকে কাটতে। এখন না বাঁধাকপি আর আলুটাকে ভালো করে ভেজে রেখে আমি তারপরে যাব সেখানে। তো যাই হোক, আমি এই রান্নাটাকে আগে কমপ্লিট করে রেখে দিয়ে যাচ্ছি, কারণ ওখান থেকে আসার পরে কতটা লেট হবে আমি তো সেটা বলতে পারছি না, কারণ একটা জায়গাতে যাওয়ার আগে টাইমটা সেটেবল করে কিন্তু যাওয়া যায় না। আর সেই জন্য আমি রান্নাটাকে ভাবছি কমপ্লিট করে রেখে তবেই আমি যাব। আর এখানে ঝিরিঝিরি করে বাঁধাকপিটাকে ভাজবো। আপনাদের দাদাভাই আমাকে গতকালকে বলেছিল যে একটু বাঁধাকপি ভাজা খাবে। আমি সচরাচর বাঁধাকপির ঘন্টটাই করি, যেহেতু ঘন্টটা খেতে বেশি ভালো লাগে। ভাজাটা তো একেবারেই সিম্পল একটা রেসিপি, জাস্ট একটু আলু কুচি করে দিতে হবে আর একটু জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ভাজতে হবে। কিন্তু ঘন্ট করতে গেলে আদা জিরে বাটা, একটুখানি গরম মশলা, ঘি, তারপর একটু জিরে গুঁড়ো সমস্ত কিছু যেহেতু পড়ে, সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো হয়। যাই হোক, চলুন বাঁধাকপিগুলোকে ভালো করে যতটা সম্ভব পেরেছি ঝিরিঝিরি করে কেটে নেওয়ার। আর ওটা কেটে নেওয়ার পরেই কিন্তু সোজা চলে যাব বাঁধাকপিগুলোকে ধুয়ে একটু ভাপিয়ে নিতে। আমি সত্যি কথা বলতে বাঁধাকপি সচরাচর ভাপাই না। এইটা না ভাপাই না, তার একটা আলাদা কারণ আছে। ভাপিয়ে নিলে আমার কাছে ঠিক এটা স্বাদ মনে হয় না। আর ভাপিয়ে খেলে আরও একটা উপকার হয়, সেটা হচ্ছে কি বলুন তো, যে গ্যাসের যাদের সমস্যা থাকে সেই গ্যাসটা কিন্তু কম হয়, যেহেতু এটাতে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা দেখা দেয়। সেই জন্য চলুন এবার ঝটপট করে রান্নাটা বসাই। কড়াইতে খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর এখন দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সঙ্গে লঙ্কাটা চিড়ে দিয়ে দিয়েছি। যাই হোক, এদিকে বড় বড় করে সাইজ করে আলুগুলোকে কেটে নেওয়া সেই আলু দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে ফ্রাই হতে দেব। কিছু সময় ধরে এটাকে একটু ভেজে নেব সামান্য নুন হলুদ দিয়ে। আর তারপরেই কিন্তু দিয়ে দেবো বাঁধাকপিগুলোকে। একটু আলুগুলোকে নেড়ে চেড়ে একটু সময় দিয়ে আমি ভেজে নেব। আর এই পর্যন্ত আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর সত্যি কথা বলতে, আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। একটু একটু আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেওয়ার যে আমার হাতে সময় নেই, যাই হোক সেটা আর বলতে ভুলে গেছিলাম। আমার হাতে একদমই টোটালি সময় নেই বলতে গেলে, তাই আমি বাঁধাকপিগুলোকে কিন্তু আর ভাপিয়ে নিতে পারিনি। ডাইরেক্টলি ওটাকে কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু বাঁধাকপি ভাপিয়ে নিলে ভাজাটা কিন্তু খুব একটা ভালোও লাগতো না, সেই জন্য একদিকে ভালোই হয়েছে যে ভাপাইনি। চলুন এটাকে ভালো করে এখন একটু ভাজা ভাজা করে এটাকে ঢেকে দিতে হবে, যেহেতু বাঁধাকপি তো গলতে একটু সময় লাগবে, তাই এটাকে কিন্তু এখন একটু ভালো করে ঢেকে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে নেব। চলুন ঢাকা দিয়ে দিই এখন। তারপরে কিন্তু দেখলাম জলের বোতলগুলোতে জল নেই। আমি কিন্তু এইখানে এই যে জলের বোতলগুলোতে জলও ভরে নিয়েছি। রান্না ওদিকে কিন্তু আমার চাপানো রয়েছে আর আমি কিন্তু এইদিকে জলের বোতলেও জল ভরে নিয়েছি। এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। একটা কাজের মধ্যে আরেকটা কাজ যদি ঠিকঠাকভাবে আমি করে নিতে পারি, কাজটা কিন্তু আমার সময়ের মধ্যে সুন্দরভাবে গোছানো হয়ে যায়। এদিকে জামাকাপড়গুলো দুপুরবেলা যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এলোমেলো হয়েছিল, সেগুলোকেও আমি কিন্তু এখন গুছিয়ে রেখে দেবো আলনাতে। আমি যে একটু চুলটাকেও ঠিক করে বাঁধবো, আমার হাতে সেই সময়টুকুও নেই, কারণ এই চুলটাকেও এলোমেলো অবস্থাতেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি। ভাবলাম একবারে যখন বেরাবো তখনই রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এইদিকে কিন্তু সমস্ত জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে। এই কম্বলটা না সারাদিনে যে কতবার আমাকে গোছাতে হয় তার কোনো ঠিক নেই। তার একটাই কারণ, আমার ছেলে যতবার এখানে খাটের উপরে ওঠে ততবারই ও এই কম্বলটাকে এলোমেলো করবে আর ওটাকে গায়ে দেবে। তো যাই হোক, আমি রেডিমেডভাবেই গুছিয়ে রেখে দিলাম। এইদিকে আশুর আর জামাকাপড়গুলোকেও গুছিয়ে রেখে দিয়েছি খাটের উপরে কিছুটা। আর এদিকে কিন্তু বাঁধাকপিটা অনেকটা আমার নরম হয়ে গেছে, অনেকটা গলেও গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ওটাকে কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে ওটাকে ভেজে নেব। আলুগুলো কতটা গলেছে সেটাকে একটু চেক করে নেব। আলুটা গলে গেলে মনে করতে হবে যে কিছুটা হয়ে এসেছে, তারপরে একটু ভেজে নিতে হবে। আর এদিকে চলুন আমি এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের সন্ধ্যা দেওয়ার সময় কিন্তু আমরা যে এঁঠো বাসনগুলো থাকে সেগুলোকে তুলে নিই। ঠাকুরের সিংহাসনে যত ফুল থাকে সেগুলোকেও পরিষ্কার করে নিই। আর আপনারা তো দেখেছেন যে আমি কিছুদিন আগেই আর কি ৩-৪ দিন আগেই হলো মিশো থেকে আমি এই কাঠের যে ধূপদানিটা সেটাকে আমি কিনেছি।
আর সঙ্গে আপনাদের দাদাভাই তো আমাকে ধূপ এনেই দিয়েছে এটাকে জ্বালানোর জন্য। অসাধারণ, অসাধারণ একটা সুন্দর জিনিস। এর মধ্যে কর্পূর, পুদিনা অনেক কিছু মিশ্রণের মধ্যেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এত সুন্দর একটা পজিটিভ ফিল হয় ঘরে এই জিনিসটাকে জ্বালানোর পরে। পুরো ঘরটা যখন ধোঁয়া ধোঁয়া হয়ে যায় ভীষণ ভালো লাগে। আমার না সত্যি কথা বলতে এই বৈদ্যুতিক জিনিসগুলো যে আধ্যাত্মিক জিনিস আমি না মানতেও যেমন ভালোবাসি, আমি বিশ্বাসও করি ভীষণভাবে। আর এইদিকে চলুন ধূপদানিটাতে ধূপটা লাগিয়ে দিয়ে আমি এখন ঠাকুরের সামনে যে ধূপকাঠিটা সেটাকে লাগাবো। আর এইদিকে দেখুন আমি কিন্তু যখনই সন্ধ্যা বা পুজো করি আমার ছেলেকে সঙ্গে নিয়েই বসি, কারণ একজন মাই পারে তার সন্তানকে কিন্তু সুশিক্ষা দিতে। আমি চাই যে আমার সন্তানও ঈশ্বর বিশ্বাসী হোক, আমি যেমন ঈশ্বর বিশ্বাসী তেমন ও যেন ঈশ্বর বিশ্বাসী হয়। তবে হ্যাঁ, ঈশ্বর বিশ্বাসীর সঙ্গে সঙ্গে এটাও আমাদের মাথায় রাখতে হবে সমস্ত কিছু ঈশ্বরই আমাদের প্রদান করেন না। ঈশ্বর আমাদের হাত পা সমস্ত কিছু দিয়েছেন, এটাকে কর্ম করে খেটে খেতে হবে। তারপরে কিন্তু আমি আদিত্যকে দুধ খাইয়ে নিয়ে চলে এসেছিলাম আমরা সেই মূলত যে ফাংশনটায় আসার কথা সেখানে। এত সুন্দর আয়োজন করেছিল এখানে ভাবার বাইরে। আতশবাজিগুলোকে আপনারা দেখুন কি সুন্দর করে এখানে করেছে। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা কোথায় এসেছিলাম। আশা করি আপনারা টাইটেল থাম্বনেল দেখে একটু হলেও বুঝতে পেরেছেন। তো যাই হোক চলুন, প্রচুর পরিমাণে এখানে কিন্তু টাকা পয়সা খরচ করা হয় জানেন তো। এই পজিশনটার জন্য আমরা বলতে গেলে সারা বছর অপেক্ষা করে থাকি। আজকের দিনটা আমাদের কাছে এখানকার মানুষের কিন্তু ভীষণভাবে স্পেশাল। আর তার থেকেও বড় আরেকটা বিষয় হচ্ছে আমি যেহেতু এখানকার লোক নই তবুও আমার এই জিনিসটা নিয়ে ভীষণ আমি এক্সাইটেড থাকি। আর এইদিকে কত মানুষ তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে। আর এত রকমের এখানে বাজনা আনা হয়, এত রকম ক্রিয়েটিভিটি এখানে আনা হয় কি বলবো। মিনিমাম ২০ থেকে ২৫ রকমের বাজনা বা কি বলবো ওগুলোকে আইটেম আনা হয়। তো সর্বপ্রথম ছিল এখানে ডিজে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজেটার প্রোগ্রামটা কেমন ছিল। তারপরে ছিল ভাংড়া। একে আপনাদের সবটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আর এখানে একটা অন্যরকম বাদ্যযন্ত্র ছিল। তো কি বলুন তো আমি সবটা শেয়ার করেছি কিন্তু আমি আওয়াজটা এখানে দিতে পারিনি, তার একটাই কারণ তাহলে কপিরাইট চলে আসবে, সেই জন্য কিন্তু কোনো রকম বাজনা আমি এখানে দিতে পারিনি। তবে অসম্ভব সুন্দর ছিল। যে প্রদর্শনীগুলো ছিল সেগুলো অসম্ভব সুন্দর ছিল। আমরা কিন্তু এই প্রদর্শনীগুলোর জন্যই রাস্তায় মূলত এসে দাঁড়াই। আর এত মানুষ এখানে এই প্রদর্শনী দেখতে আসে, পুরো কনটাইয়ের আশেপাশের যত মানুষ সকলেই কিন্তু আসে। তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটানোর পরে তারপরে কিন্তু আমরা চলে যাব বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পরেও অবশ্যই ওখানে যে গৌরনিতাই ঠাকুর আছে তাকেও দর্শন করে তারপরেই আমরা যাব। এটা মূলত হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষেই কিন্তু এইটা করা হয়। গৌরনিতাইয়ের একটা মৎস্য করা হয়। আর এইদিকে এই যে মেয়েরা দেখতেই পাচ্ছেন যে এটা কী বলে, গণেশ ঠাকুরের পুজোর সময় মূলত এটা কিন্তু আনা হয়। গণেশ পুজোতে আমরা যখন মারাঠিতে বা গুজরাটের ওইদিকে যখন পুজোগুলো দেখি তখন কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাই। আর একে সমস্ত বাদ্যযন্ত্রগুলো এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সে তো আপনারা দেখলেনই। যাই হোক আজকের ভিডিওটা সকলের আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। আর এইদিকে কিন্তু এই দাদাভাই যে টোটোয় করে যাচ্ছে, এই দাদাভাই কিন্তু আমাদের পরিচিত। তো আমার ছেলেকে ডাকছিল ওঠার জন্য। আর এইদিকে আমরা আজকে এসেছিলাম হচ্ছে আমাদের কোয়ার্টারই চারপাশে এত সুন্দর সমস্ত কিছু দেখাচ্ছিল। এখানে একটা দেখুন কত বড় মা কালীর মূর্তি মতন। তবে আমি প্রথমে ভেবেছি ওটা কীভাবে আনলো, পরে দেখি যে একজন মানুষেরই শরীরে ওটাকে ঢোকানো হয়েছে। আর সেই মানুষটাই কিন্তু নেচে সমস্ত কিছু দেখাচ্ছিল। চারপাশে কেরোসিন কি পেট্রোল হতে পারে সেটাকে ঢেলে সেখানে আগুনটা জ্বালিয়ে তার ভেতরেই কিন্তু উনি নাচ করছিলেন। আর সাইড দিয়ে আরও যে মানুষগুলো সেজেছিল তারাও সেই জিনিসগুলো দেখাচ্ছিল। তো দাঁড়ান আপনাদেরকে একটু দেখানোর আমি চেষ্টা করি। এই দেখুন কেমন জিনিসটা করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক চলুন আমি আপনাদের সঙ্গে এবার মিউজিকের মাধ্যমে এটা আমি শেয়ার করে দিলাম, কারণ আমি কথা না বললে হয়তো আপনারা আরও বেশি ভালো দেখতে পারবেন বা বুঝতে পারবেন।
আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটাই ছিল হচ্ছে আজকের পজিশনের সবথেকে লাস্টের ইয়েটা। আরও মাঝখানে ছিল, সেগুলোকে না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমার ক্যামেরাটা অন করার মুডই ছিল না। ওদেরকেই আমি দেখে এনজয় করছিলাম। আজকে তবে